আমাৰ উপস্থিত আছে আজি লোকগানৰ বেণ্ড অকল পশ্চিমবংগ বুলি নহয় সমগ্ৰ দেশতে ওৱান অফ দ্য টপ বেণ্ড বুলি ক'ব পাৰোঁ আমি লোকগানৰ দোহাৰ। আমি সকলোৱে চিনি পাওঁ দোহাৰ বেণ্ডক। আমি কথা পাতিম আজি দোহাৰ বেণ্ডৰ আমাৰ সৈতে আছে ৰাজীৱ দাৰ সৈতে কথা পাতিম। রাজীব দা, আপনার প্রথম আমি ইন্টারভিউ করেছিলাম 2009 সালে। রবীন্দ্র চেতনা মঞ্চ সেই বছর জন্ম নেয়। 15 বছর পরে আবার রবীন্দ্র চেতনা মঞ্চে অনুষ্ঠান করবেন, কেমন লাগছে? যখনই আমরা আসামে আসি, আসাম যেহেতু আমাদের জন্মমাটি, আমি এবং কালিকা প্রসাদ এবং পরবর্তীকালে আমাদের দলের সুদীপ্ত আসামের ছেলে, এবং যে গান নিয়ে দোহারে যাত্রা শুরু হয়েছিল 1999 সালে, সেই গানগুলো কিন্তু আমাদের আসামের বরাক উপত্যকা এবং অনেকটা বলা ভালো যে অবিভক্ত বাংলাদেশ, মানে অবিভক্ত বাংলা যাকে বলি, এখন বাংলা দুই ভাগ হলেও সঙ্গীতের বাংলা তো ভাগ হয় না, তো সেই অর্থে পূর্ব বাংলা যাকে আমরা বলি, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, তো এরকম বিস্তীর্ণ অঞ্চলে সমস্ত গান বাজনা নিয়েই দোহারে শুরু হয়েছিল। হ্যাঁ, তো সুতরাং আবার তো ঘরে ফেরার একটা বিষয়। 2009, আমি সালটা আমার মনে পড়ছিল না, অনেক ধন্যবাদ সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এটা তৃতীয়বার আমরা এখানে গান গাইতে আসছি, এবং ঘরের মানুষের কাছে যখনই আমরা আমাদের গান বাজনার ডালি নিয়ে আসি, তখন মনে হয় যে পরীক্ষা দিতে আসছি। তো আজকে আবার আমরা আনন্দিত বটেই, কিন্তু তার সঙ্গে একই সঙ্গে আমরা এক্সাইটেড যে আমাদের গান বাজনা আমাদের ঘরের মানুষের কাছে আমরা পরিবেশন করব, এবং আমরা আরেকবার পরীক্ষা দেব যে আমরা আমাদের রাস্তায় ঠিক চলছি তো। হ্যাঁ, তো সুতরাং বঙ্গাইগাঁওয়ের কাছে, আমাদের বঙ্গাইগাঁওয়ের সমস্ত সঙ্গীতপ্রেমী দর্শক শ্রোতাদের কাছে আমি দোহারের পক্ষ থেকে এটা বলতে চাই যে আপনারা অবশ্যই আসুন। সঙ্গীত, এই বঙ্গাইগাঁও রবীন্দ্র চেতনা মঞ্চের যে এই অনুষ্ঠান গতকালও হয়েছে, আজকেও হবে, অনেক আরও আমাদের অনুষ্ঠান ছাড়াও আরও অন্যান্য অনুষ্ঠান আছে। আপনারা সবাই অবশ্যই আসুন, আমরা গোটা সন্ধেটা চলুন একসঙ্গে আমাদের গানে বাজনায় আনন্দ মুখর করার চেষ্টা করি। কালিকা প্ৰসাদ আছিল আচলতে অসম সন্তান, আৰু দোহাৰৰ গুৰি ধৰোতা বুলি যদি আমি কওঁ, আচলতে কালিকা দা আছিল। এই প্রশ্নটা জিজ্ঞেস করতে আসলে মনটা ভালো লাগে না। কালিকা দা আমাদের মাঝখানে নেই। কালিকা প্রসাদ ছাড়া দোহার কি, মানে কিভাবে ব্যাপারটাকে দেখছেন? আমার মনে হয় যে কোনো মানুষের শূন্যস্থান কোনো সময় পূর্ণ হয় না। আর কালিকা প্রসাদ ছাড়া দোহার যেমন হয় না, দোহার ছাড়া কালিকা প্রসাদ কোনো সময় হয় না। আমার মনে হয় দোহার ছাড়া আমাদের দোহারে যারা আমাদের এখানে গায়েন বায়েন, মানে যারা আমরা গান বাজনা করি, আমরা সবাই তো প্রায় গান গাই, এবং প্রায় সবাই কোনো না কোনো যন্ত্র বাজাই। এই সম্মিলিত প্রয়াসে একটা কি বলবো, মানে একটা অবয়ব ফুটে ওঠে আর কি গান বাজনার। তো সুতরাং কালিকা প্রসাদ আমাদের মধ্যেই আছে, এটা একদম ভাবার কোনো কারণ নেই। 2017 পরে যারাই সারা বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্ববাসীর কাছে এটা যারা 2017 পরে আমাদের অনুষ্ঠান দেখেছেন, তারা জানেন যে ঠিক মঞ্চের মাঝে একটি স্ট্যান্ডের মধ্যে একটি ডুবকি যে বাদ্যযন্ত্র সেটা রাখা থাকে, এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, অনুভব করি যে এই যন্ত্র সে বাজিয়ে আমাদের মধ্যমণি হয়ে আমাদের সঙ্গেই সে গান বাজনা করে। তো সুতরাং কালিকা প্রসাদ দোহারে নেই, বা তার অভাব আমরা কিভাবে অনুভব করছি, সেটা আমার মনে হয় এই প্রশ্নের মানে প্রয়োজনীয়তা নেই। সে কিন্তু সমস্তভাবেই আমাদের সঙ্গে উপস্থিত, এবং আমাদের সঙ্গেই সে মধ্যমণি হয়েই আমাদের সমস্ত কাজকর্মের মধ্যে সে আছে। বারে বারে দোহারের বিভিন্ন ইন্টারভিউতে উঠে আসে, এবং আপনারা বিভিন্ন জায়গায় বলেন। এবার আমরা জানি সেটা হচ্ছে যে দোহার কিন্তু লোকগানের পাশাপাশি প্রচুর পড়াশোনা করে। কালিকাদার বিভিন্ন ইন্টারভিউতে উঠে এসছে, কালিকাদার এক জ্যাঠামশাই তার বিভিন্ন পুঁথি থেকে লেখা থেকে দোহার জ্ঞান আরোহণ করেই চলেছে। এই যে পড়াশোনার ব্যাপারটা কি ইদানিং কমে যাচ্ছে গান বাজনা, কী হবেন আপনারা? কালিকা প্রসাদের শুধু জ্যাঠামশাই নয়, তার কাকা অনন্ত ভট্টাচার্য, যার কথা বলতেই হয়, যার গান বাজনা, যার সংগ্রহ নিয়ে কিন্তু দোহারের জন্ম হয়েছিল, এবং তার সঙ্গে যেমন তার একটা পারিবারিক
একটা ঐতিহ্য পরম্পরা ছিল। শিলচর সঙ্গীত বিদ্যালয় একটা বড় ইনস্টিটিউশন, সেখানে অনেক ধরনের সঙ্গীতের চর্চা হতো, সেইগুলো নিয়েই কিন্তু দোহারের যাত্রা শুরু হয়েছিল। আর যেটা পড়াশোনার কথা বলছেন, এটা আমার মনে হয় এটা আমরা খুব পড়াশুনো করি, গান বাজনা নিয়ে গবেষণা করি বা করছি, এইগুলো ফলাও করে বলার কোনো বিষয় নেই। হ্যাঁ, 2017-এর পরে আমাদের কাজকর্মই আমাদের এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনাদের কাছে বা দর্শক শ্রোতার কাছে পৌঁছে দেবে, যে দোহারের কাজকর্ম কেমন, দোহারের গবেষণা কেমন চলছে, দোহারের নতুন নতুন কাজকর্ম কীভাবে আসছে, সেটা দর্শক শ্রোতারাই তার মাপকাঠি তৈরি করে দেবেন। নতুন কি আসতে চলেছে দোহারের? নতুন তো প্রতিনিয়ত আসতে চলেছে। এই গত পরশুদিন আমাদের একটি গান, দূরবীন সার একটি গান রিলিজ হলো। নিশ্চয়ই আমাদের দোহারের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা সবাই দেখতে পারবেন, শুনতে পারবেন। তার 2 সপ্তাহ আগে বাউল শাহ আব্দুল করিমের একটি গান রিলিজ হয়েছে, এবং এই প্রতিনিয়ত যে গান বাজনা নিয়ে কাজকর্ম, প্রয়াস, তাকে মানে শোকেস করা, তাকে বাঁচিয়ে রাখা ইন দ্য সেন্স মানে আমাদের এটাকে ধরে রাখা, বাঁচিয়ে রাখা, লোকগানকে বাঁচিয়ে রাখার মতো আমাদের মানে কি বলবো, লোকগান তার নিজস্ব শক্তিতেই বেঁচে আছে কয়েক হাজার কয়েকশো বছর ধরে। তো সুতরাং তাকে বাঁচিয়ে রাখছি বলাটা আমাদের ক্ষেত্রে এটা আমার মনে হয় ভুল বলা হবে। আমরা এই গানগুলোকে যেমন আমাদের মতো করে, যে আমাদের দোহারের একটা সাউন্ডস্কেপ আছে, সেই সাউন্ডস্কেপে সেই গানগুলোকে মানুষের কাছে আমরা পরিবেশন করে আসছি 25 বছর ধরে। এটা দোহারের 25তম বছর চলছে। 99 সালে দোহার, সবাই জানেন যে কালিকা প্রসাদ এবং আমরা পড়াশোনা করতে কলকাতায় গেছিলাম, এবং এই দলের জন্ম হয়েছিল সেখানে। তো 25 বছর ধরে আমাদের এই কাজকর্ম মানুষের কাছে পৌঁছচ্ছে, এখনও পৌঁছচ্ছে, আর মাপকাঠি তো দর্শক শ্রোতাই করবেন। ইদানিং সিনেমায় আমরা দেখতে পাচ্ছি লোকগানের ব্যবহার খুব হচ্ছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? লোকগানের ব্যবহার, দেখুন, লোকগানই তো আসলে সমস্ত গানের মূল। তো সুতরাং সেই অর্থে এটা আমাদের ভালো লাগা, বলবো যে যখন 99 সালেও যখন দোহার শুরু হয়েছিল, তখনও কিন্তু লোকগানের সেই অর্থে যে প্রাতিষ্ঠানিক জনপ্রিয়তা, প্রাতিষ্ঠানিক এই জন্যই বলছি যে বিভিন্ন সিনেমাতে ব্যবহার করা, বলিউডে হয়েছে, আমাদের বাংলার সিনেমাতে যে কম হয়েছে সেরকম নয়, কিন্তু তাকে একটা বাক্সে সরিয়ে রাখার একটা প্রচেষ্টা ছিল। দোহারের আবির্ভাবের পরে, মানে দোহারের জন্মের পরে, আবির্ভাব বলা ভুল, দোহারের জন্মের পরে এটা আমাদের বিভিন্ন কাজকর্ম করতে করতে একটা সময় আমরা এটা দেখতে পেয়েছি, একটা রিয়েলিটি শোয়ের মঞ্চে মানুষ এই গানগুলোকে, লোকগানকে একটু নতুনভাবে আবার মানুষের কাছে পরিবেশন করার ফলে মানুষ কিন্তু লোকগানকে আবার মানে একটা অন্যভাবে ফিরে পেয়েছেন। এবং তখন কিন্তু লোকে কীর্তন হয়তো পাড়াতে বা এই আখড়াতে যেমন কীর্তন, সেটা তো প্রতিনিয়ত হয়েই আসতো, কিন্তু তাকে আমরা ওইভাবে হয়তো, এই যে বাড়ির কাছে আরশিনগর সেথা এক ঘর পড়শি বসত করেন, আমি একদিনও না দেখিলাম তারে। হ্যাঁ, তো আমার বাড়ির কাছেই কিন্তু এই সমস্ত লোকায়ত যে ধরনগুলো ছড়িয়ে আছে, আমি তাকে হয়তো মানে দেখার চেষ্টা করিনি। তো লোকগানকে মানুষ আবার নতুন করে দেখার চেষ্টা করেছেন, নতুন করে ভালোবাসছেন, এবং এটা আমাদের হয়তো সাকসেস আমি বলবো, যে ইতিহাসই বলবে যে দোহার কিন্তু এই যে বাংলা লোকগানকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার একটা দীর্ঘ যে কাজ, হ্যাঁ, এই কাজটা কিন্তু দোহার করেছে। এবং এটা আমাদের ভালো লাগা যে আজকে একজন শিল্পী মঞ্চে উঠে 10টা গান গাইলে, সে বাংলা গান হোক, হিন্দি গান হোক, তার মধ্যে কিন্তু 2 বা 3টে লোকগান থাকে। হ্যাঁ, তো এটাই আমাদের হয়তো সার্থকতা, এটাই আমাদের ভালো লাগা, যে এই বাংলা গানের যে জনপ্রিয়তা, তার মধ্যে আমাদের অনেকটাই পরিশ্রম, আমাদের অনেকটাই চেষ্টা। সেদিক থেকে দোহার সার্থক বলতেই হবে। কিন্তু কখনো কি মনে হয় না যে এই যে এত ব্যবহার লোকগান নিয়ে ফিউশন হচ্ছে, কোনো জায়গায় লোকগানের সাথে ঠিক জাস্টিসটা হচ্ছে না? মানে লোকগান যেরকম হওয়া উচিত, কিছু জায়গাতে আমি যদি বলি কোড আনকোড বিকৃত হচ্ছে তো অবশ্যই হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, এখনও অনেকটা বেশি করে হচ্ছে, কারণ এখন কোনো একটা মাপকাঠি নেই। হ্যাঁ, আগে ধরুন আজকে HMV হোক বা হিন্দুস্তান রেকর্ডস হোক বা কনকর্ড রেকর্ডস হোক, আমি বলছি এক একটা অর্গানাইজেশন ছিল, যারা তাদের সেখানে একটা অডিশন কমিটি ছিল, হ্যাঁ, যারা এই গানগুলো যে রেকর্ড হবে তার আগে সেই শিল্পীর যে মাপকাঠি সেটা নির্ধারণ করতেন। হ্যাঁ, তো তারপরে একটা ভালো কিছুর জন্ম হতো, মানে ভালো কিছু রেকর্ডিং হতো, বা সেটা সেইভাবেই
মানুষের কাছে পৌঁছতো, তার একটা কোয়ালিটি রেটিংয়ের জায়গা ছিল। কিন্তু এখন তার একটা অবশ্য মানে কিছু নেগেটিভ পয়েন্টও আছে, যে অনেক শিল্পীরাই হয়তো ভালো শিল্পী সেই সময়ে জন্ম নিয়েছেন বা তাদের অনেক কাজকর্ম ছিল, তারা হয়তো সেই গণ্ডি পেরোতে পারেননি, সেটা একটা নেগেটিভ জায়গা। কিন্তু এখন এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে ইচ্ছে করলেই যে কোনো শিল্পী একটা গান রেকর্ড করে তিনি সেটাকে পরিবেশন করতে পারেন, এবং তার কিন্তু যে এরিয়া সেটা সারা বিশ্ব। মানে আমি একটা গান রেকর্ড করলাম, আমার নিজস্ব চ্যানেলে সেটাকে আমি রিলিজ করলাম, নিউ ইয়র্কে বসে যে কোনো কেউ গানটা দেখতে পাচ্ছেন। তো সেখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজেশন বা কোনো মাপকাঠি আর নেই। হ্যাঁ, তো সুতরাং আমার গান আমি ইচ্ছে করলেই সেটাকে যে কোনোভাবে এটাকে আমি ফিউশন বলছি, এবং তার সঙ্গে আমি বিভিন্ন ধরনের গান মানে যন্ত্রানুষঙ্গ ব্যবহার করছি। সেটা করতেই পারেন, তার ভালো খারাপ তো সেটা দর্শক শ্রোতা ঠিক করবেন। কিন্তু আমরা এটা প্রথম দিন থেকে এটা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আছে বলেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আমি কাটাছেঁড়া করতে ভয় পাই। হ্যাঁ, মানে এখন হয়তো চেষ্টা করলেও মানুষ তাকে ইয়ে করেন, এখন কপিরাইটাররা সেই ইয়েটা নেই, উঠে গেছে। কিন্তু একজন এই যে দূরবীন সার, তার একটা বিশ্ববিদ্যালয় নেই বলে তার গানকে আমি একটা যে কোনো জায়গায় একটা লাইন কেটে বাদ দিয়ে দিলাম, বা আরও দুটো লাইনকে তার সঙ্গে জুড়ে দিয়ে দিলাম, এটা আমার মনে হয় করা উচিত না। এটা আমরা একদম প্রথম জন্মলগ্ন থেকে এই কাজটা আমরা করি, যে শিল্পীর কাছ থেকে আমরা গানটা সংগ্রহ করি, আমরা সেই গানটাকে ঠিক সেইভাবেই আমরা সেই কথা এবং সুরে আমরা মানুষের কাছে পৌঁছে দিই। তার সঙ্গে দোহারের যে যন্ত্রানুষঙ্গ, সেই যন্ত্রানুষঙ্গের ব্যবহারের ফলে একটা কি হয়, মানে যে গানের জন্ম হয় সেটা একটা নতুন হয়তো তার একটা আঙ্গিক তৈরি হয় তার মধ্যে। তো সেই জায়গা থেকে বলছি যে যেটা আপনি যে প্রশ্নটা হচ্ছিল যে এই গানগুলো বিকৃত হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে। তো আমরা সেইটা চেষ্টা করি আমাদের একদম শুরু থেকেই, যে গানগুলো যেভাবে আমরা সংগ্রহ করি আমরা সেইভাবেই মানুষের কাছে পরিবেশন করি। আৰু বেছি কথা নাপাতো, কাৰণ এতিয়া সন্ধিয়া 5 বাজি গৈছে। সন্ধিয়া 8 বজাত দোহাৰ ৰবীন্দ্ৰ চেতনা মঞ্চৰ যিটো মুকলি মঞ্চ, তাতে তেওঁলোকৰ অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিব। আপোনালোকৰে আহ্বান, আজি আহক আৰু দোহাৰ তৃতীয়বাৰৰ বাবে কি কাৰণে আহিছে এইটো বস্তু আপোনালোকে ৰবীন্দ্ৰ চেতনা মঞ্চৰ ফিল্ডত আহিলে আচলতে গম পাব। ধন্যবাদ।